গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় লেখক সেলিনা হোসেন রচিত উপন্যাস নীল ময়ূরের যৌবন। শুনতে থাকুন। নীল ময়ূরের যৌবন। প্রতিদিনই পল্লীর ভেতর দিয়ে অনেকটা পথ পেরুতে হয় কানহুপাদের। দুধারে ঘরবাড়ি, দোকানপাট, একটু দূরে বাজার। সূর্য ওঠার আগে থেকেই লোকজন বাড়ির সামনে প্রতিদিনের কাজ শুরু করে। আজও পাড়া জেগে উঠেছে। সবাই কাজে যাবার জন্য তৈরি হচ্ছে। বেশিরভাগ লোকই চাষাবাদ করে, কেউ কার্পাস বনে, বাকিরা চাঙারি বানায়, নয়তো শিকার করে। পূব দিকের বাড়িগুলোর সামনে বাচ্চাদের হইচই বেশি। ছেঁড়া একটা জাল বের দিয়ে ওরা মুরগি ধরার চেষ্টা করছে। এটা ওদের খেলা। তবে খেলতে খেলতে ওরা শিকারের তালিম নেয়। তারপর পাকা হয়ে বনে রওনা দেয়। বাচ্চাদের এইসব খেলা কানহুপাদের ভালো লাগে। ছোট থেকেই নিজেদের প্রস্তুত করা উচিত বলে মনে করে। অলস সময় কাটানো ওর একদম পছন্দ নয়। ছুটকিকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে কানহুপাদ অবাক হয়। কিরে, তুই দাঁড়িয়ে রয়েছিস যে? শিকার আমার ভালো লাগে না কাকা। ওরা জীবগুলোকে বড় কষ্ট দেয়। আমার মায়া লাগে, সইতে পারি না। কানহুপাদ থমকে ওর মুখের দিকে তাকায়। ছেলেটার টানা টানা বড় চোখে বিষাদ। ও যেন সবার চাইতে একটু আলাদা। ও ভাবুক, কখনো উদাসীন, যা ওর বয়সের সঙ্গে মানায় না। হয়তো ওর আলাদা কোনো চেতনা আছে, যা ওকে অন্য কিছু করার প্রেরণা দেয়। এজন্য কানহুপাদ ছুটকিকে ভালোবাসে। ওর মাথায় হাত রেখে বলে, তোকে তো কিছু কাজ শিখতে হবে ছুটকি। কেন? আমি চাঙাড়ি বানানো শিখছি। দেশাক কাকা বলেছেন আমার হাতে নাকি চাঙাড়ি সুন্দর হয়। বড় হলে এই পল্লীতে আমার মতো কেউ আর বানাতে পারবে না। তাই নাকি? খুব ভালো। কানহুপাদ ওর পিঠ চাপড়ে দেয়। তুমি কোথায় যাচ্ছ কাকা? কেন? কাজ করতে? আমি একদিন তোমার সঙ্গে রাজদরবারে যাব। গিয়ে কি করবি? ঝাড়বাতি দেখব, রাজার সিংহাসন দেখব। ওসব দেখে আমাদের কি হবে ছুটকি? তুমি বোধহয় আমাকে নিতে চাও না। না, তা তো বলিনি। ও হেসে ছুটকির ঘাড়ে হাত রাখে। ছুটকি ওর পিছু পিছু হাঁটছে। দুধ দোহানের জন্য পিঠা হাতে দাঁড়িয়ে আছে ধনশ্রী। গোয়াল থেকে গরু বের করছে ভৈরবী। ওদের 6টা গরু। দুধ বিক্রি করে ধনশ্রী। খুব একটা রোজগার নেই, তবু কিছুতেই অন্য কাজ করতে চায় না। রাত দিন দাবার নেশা, খেলায় জমে গেলে ওঠায় কারো সাধ্যি। কানহুপাতকে দেখে পিঠা হাতে এগিয়ে আসে। তোমার মতো একটা কাজ আমাকে জুটিয়ে দাও না কানুদা। তুমি কি পারবে কাজ করতে? কেন পারবো না? 100 বার পারবো। তাহলে দাবা খেলবে কে? ধনশ্রী হো হো করে হাসে। ঠিকই বলেছ। আসলে আমাকে দিয়ে কিছুই হবে না। হবে না তা নয়। দাবা খেলাটা চাকরি হলে তোমাকে দিয়ে অনেক কিছু হতো। সবই কপাল কানুদা। কপালে না থাকলে কিছু হয় না। ভৈরবী গরু নিয়ে দাঁড়িয়ে আছে। বাছুরগুলো ডাকছে। কানহুপাদ সেদিকে ইশারা করে। তোমার ডাক পড়েছে ধনদা। হ্যাঁ, যাই। পারলে বিকেলে একবার এসো, দেখি। কানহুপাদ আর দাঁড়ায় না, তাড়াতাড়ি হাঁটে। চাঙারি বোনার বাঁশের পাতগুলো ঘরের সামনে জড়ো করে রাখছে দেশাক। ওর বৌদি সুলেখা বড় দ্রুত হাতে চাঙারি বোনে।
দেশাক ওগুলো নিয়ে শহরে বিক্রি করে আসে। এর বাইরে তীর ধনুক ছাড়া ও আর কিছু বুঝতে চায় না। শিকারে ওর তুখোড় হাত, বনে বনে পাগলের মতো ঘোরে। শিকার শুধু ওর জীবিকা নয়, জীবিকার অতিরিক্ত অন্য কিছু। ও কানহুপাতকে দেখে বাঁশের চিকন গোছা ফেলে ছুটে আসে। মনে আছে তো কানুদা, যে আমরা আগামী সপ্তাহে হরিণ শিকারে যাব? হ্যাঁ, খুব মনে আছে। সব ব্যবস্থা ঠিক করে রেখেছি। আচ্ছা, তোমার যা ভুলো মন, রোজ রোজ মনে না করালে চলে না। তোরা আমাকে কি ভাবিস বলতো? তুমি কবি, তাই তুমি আমাদের মাথার মণি। তোমাকে নিয়ে আমরা গর্ব করি কানুদা। কানহুপাদ হো হো করে হাসে। ছুটকি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। এমন করে হাসছ যেন আজব কথা বলেছি। দেশাক কৃত্রিম রাগ দেখায়। ঠিক আছে, যাই। আমার আবার শহরে ছুটতে হবে। ঘরে হাঁড়ি ঠন ঠন। দেশাক বুড়ো আঙ্গুল দেখায়, তারপর দ্রুত কাজে চলে যায়। কানহুপাদও দ্রুত পা চালায়। ওরও দেরি হয়ে যাচ্ছে। পথে বেরুলে ওর সঙ্গে কথা না বলে উপায় নেই। সবাই ওর আপন, সবাইকে নিয়ে ওর ভাবনা। সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। ও জানে একটুখানি হাসি মুখে কথা বললেও ওদের ক্ষুধার জ্বালা একটুক্ষণের জন্য কমে যাবে। এটুকু থেকেই বা অন্যদের বঞ্চিত করে লাভ কি? ওরা ওকে ভালোবাসে। ও কবিতা লেখে বলে মনে করে ও ওদের চাইতে আলাদা। বিপদে আপদে ওর কাছেই ছুটে আসে সবাই। ও কি পারবে ওদেরকে নেতৃত্ব দিতে? কানহুপাদ আপন মনে হাসে। সবকিছুই আপন নিয়মে চলে। নিয়মটাকে শুদ্ধ রাখতে পারাটা কঠিন। এর জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ছুটকি ওর চিন্তায় বাধা দিয়ে বলে, কাকা, তুমি কেমন করে লেখো? আমারও লিখতে ইচ্ছা করে। ঠিক আছে, লিখবি, বড় হয়ে নে। পথের পাশে কমোদের মুদির দোকান। কমোদ দোকান খোলেনি। ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। বেশ খানিকটা এগুলে রামক্রির মদের দোকান, সেটাও বন্ধ। রামক্রির বউ দেবকী একাই ১০০। মদের দোকানে রামক্রির না থাকলেও চলে। দেবকী একাই মদ চোলাই থেকে আরম্ভ করে খদ্দের আপ্যায়ন এবং কড়ির হিসেব রাখা সবই অবলীলায় করে। দেবকীকে খুব পছন্দ কানহুপাদের। সবসময় মুখে হাসি লেগেই থাকে। কখনো কেউ ওকে রাখতে দেখেনি। দেবকী দারুণ সতেজ, স্নিগ্ধ। শবরীর সৌন্দর্য ধনুকের শিলার মতো টান টান শাণিত। কিন্তু দেবকী অসম্ভব নমিত। দৃষ্টি আঁকড়ে রাখে, ব্যাকুল করে। শবরীর মতো উদ্দাম করে না, অথচ বারবার ফিরে আসতে ইচ্ছা করে, যেন বকুল ছায়া, স্নিগ্ধ এবং গন্ধময়। গত রাতের হাঁড়িয়া কানহুপাদের মাথার মধ্যে এখনো ক্রিয়া করে। খোঁয়ারির এই সময়টা ওকে দুর্বল করে রাখে। কোনো কিছু ভালো লাগে না তখন, অথচ দেবকীর কথা ভাবতে খারাপ লাগছে না। কেন এমন হয়? দেবকীর সঙ্গে তেমন কিছু সম্পর্ক নেই, অথচ ওর কথা ভাবতে ভালো লাগছে, ভেবে আনন্দ পাচ্ছে। আসলে ও কখনো এমন করে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ও বোঝে না কেন এমন হয়। প্রচণ্ড শূন্যতা মন জুড়ে হা হা করে। ও বুঝতে চায় কোন পথে এগুলে একটা সিদ্ধান্তে আসতে পারবে। কাকা, তুমি কি ভাবছ? কানহুপাদ চমকে ফিরে তাকায়। কই, কিছু না রে। হেসে ছুটকির মাথায় হাত বুলিয়ে দেয়। এই ছেলেটা ওর খুব ভক্ত। একবার জুটে গেলে আর সঙ্গ ছাড়তে চায় না। ও রাজদরবারে যেতে চায়, কিন্তু কানহুপাদ তো জানে ছুটকি যেতে পারবে না।
রাজার প্রহরীরা ওকে ঢুকতে দেবে না। জন্মগতভাবে ওখানে ঢোকার অধিকার অর্জন করেনি ও। ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, নগরের বাইরে। ওর মতো শত শত লোককে কেমন নির্বিবাদে আলাদা করে দিয়েছে ওরা। ওদের জন্য দেশের রাজার কোনো দায়ভার নেই। নিজেদের দারিদ্র্যের কথা স্মরণ করলে কানহুপাদের ভেতরে এক প্রবল তাড়না হয়। রাজসভায় কত ঐশ্বর্য, কত বিলাস, কত অনাচার, কোনো কিছুই লেখাজোখা নেই। ব্রাহ্মণ পণ্ডিতেরা ওকে নিয়ে যে নাক সিটকানো ভাব দেখায়, সেটা মোটেই ওকে স্বস্তি দেয় না। গ্লানি ওকে মরমে মরমে মারে। ধর্মে কর্মে, আচার অনুষ্ঠানে বিধিনিষেধের আইনকানুনের হোতা সেজে আছে ব্রাহ্মণরা। এদের প্রতাপকে অস্বীকার করে কার সাধ্য? ভেতরে যত ক্ষোভ, যত জ্বালাই থাক না কেন, কানহুপাদকে স্বীকার করে নিতে হচ্ছে এই ব্যবস্থা। ইচ্ছে করলেই ও এ থেকে ছুটে বেরিয়ে যেতে পারে না। গায়ে লাগানো আছে হাজার বেড়ি। ভাবতে ভাবতে কানহুপাদ যখন নদীর ঘাটে এসে পৌঁছায়, বেলা তখন বেশ চড়চড়িয়ে উঠেছে। ঘাটের ওপর পা ছড়িয়ে একা বসে গুনগুনিয়ে গান গাইছে ডম্বি। সবাই ওকে ডম্বি বলে ডাকলেও কানহুপাদ ওর নাম দিয়েছে মল্লারি। অদ্ভুত প্রাণবন্ত মেয়ে। নৌকা যেমন অবলীলায় দ্রুত বায়, তেমনি গাইতে পারে, নাচতে পারে। এমন সরেস মেয়ে এ অঞ্চলে একটিও নেই। মল্লারি মন্দিরার মতো বাজে না। সে ধ্বনি মৃদু নয়, প্রাণের গভীরে ধীর লয়ে সঞ্চারিত হয় না। মল্লারির কোথাও মৃদু মন্দতা নেই। ও নদীর উত্তাল স্রোতের মতো উর্মি মুখর নিমেষে ভাসিয়ে নিয়ে যায়। কানহুপাতকে আসতে দেখে ও উঠে দাঁড়ায়। কানহুপাত ছুটকিকে বলে, ছুটকি, তুই ঘরে যা। না। কি করবি? এদিক ওদিক ঘুরব, বনের দিকেও যেতে পারি। বেশি দূরে যাসনে যেন। বলতে বলতে ও লাফিয়ে নৌকায় উঠে। নৌকা দুলে উঠলে নদীর বুকে পানি ছলকায়। মল্লারি কাছি গুটিয়ে বৈঠা হাতে নেয়। কানহুপাদ পাটাতনের উপর বসে। অনেকটা পথ হেঁটে এসেছে। ওর কপালে ঘাম চিকচিক করে। হাঁটুর উপর কপালটা ঘষে নিয়ে ও ঘাম মোছে। বলে, আমি বুঝি প্রথম খ্যাপ? তুমি না এলে আমার খ্যাপ সাঁইত করবে কে? সাঁইত হয় কি করে? আমার কাছে তো করি নাও না। তুমি নৌকায় উঠলেই হয়। তোমাকে নিয়ে নৌকা বাইতে পারলে আমার কড়ির চেয়ে বেশি কিছু পাওয়া হয়। বেশ কথা বলতে শিখেছ। তোমার সঙ্গে থাকলে না শিখে উপায় আছে? তোমার মতো কথা বলতে না পারলে আমাকে তোমার ভালো লাগবে কেন? তোমাকে ভালো লাগার অনেক গুণ আছে। সত্যি? হ্যাঁ গো, সত্যি। কি গুণ বলো দেখি? সে মেলা, কয়টা বলবো? যে কয়টা মনে আসে তাই বলো। যেমন গাইতে পারো, নাচতে পারো, নৌকা বাইতে পারো, ভালোবাসতে পারো এবং কবির মনে শক্তি যোগাতে পারো। মা গো, এত? মল্লারি হেসে গড়িয়ে পড়ে। কিন্তু আমি তো নিজের কিছুই দেখি না। কেউ কেউ নিজেরটা দেখে না। সেটা অন্যের দেখার জন্য। অন্যে দেখে সুখ পায়। আচ্ছা, এ নইলে কবি। কবি মানেই অপরেরটা লুকিয়ে দেখার অভ্যেস। মল্লারি ঠোঁট উল্টায়। কানহুপাদ মৃদু হেসে ওর দিকে তাকিয়ে থাকে। নৌকা মাঝ নদীতে। তীরে আছড়ে পড়ছে ঢেউ। ছলাৎ ছলাৎ শব্দ ও দু কান ভরে শোনে। ও চারিদিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নেয়। আনন্দে চোখে জল আসে। বিধাতা ওদের জন্য প্রাণ ভরে ঢেলে দিয়েছে। কিন্তু রাজসভায় গেলে টের পায় কিছুই ওদের জন্য নয়। সব ওদের, যারা উঁচু বর্ণের। ওরা ভোগ করবে, খাবে,
ফেলবে, ছিটবে। যেটুকু কাঁটাকুটো তা ওদের জন্য, যারা নিচু জাতের, যাদের শরীরে নীল রক্ত নেই। ওইটুকু চেটেই ওদের খুশি থাকতে হবে, কোনো কিছুই চাইতে পারবে না। কি ভাবছ কানাই? কিছু না। মাঝে মাঝে তুমি কি যেন ভাবো। কই, না তো। তুমি বেশি দেখতে পাও। আমাকে ফাঁকি দিও না। তোমার মুখ দেখলে আমি সব টের পাই। কানহুপাদ কথা না বলে হাসে। কাকে বলবে ও মনের কথা? ভেতরটা যে অনবরত ক্ষয়ে যায়। আমার জন্য একটা গান লিখবে বলেছিলে, আমি গাইব। লিখছি, শেষ হয়নি। তোমার কণ্ঠে নিজের গান শুনতে কি যে সুখ মল্লারি, জগৎ সংসার ভুলে যাই। কানহুপাদের দৃষ্টিতে মুগ্ধতা, প্রশংসায় মল্লারির চেহারা অন্যরকম হয়ে যায়। ওর সবকিছু কানুর ভালো লাগুক, এইটুকুই তো ও চায়, আর কিছু না। কানহুপাদ দৃষ্টি ফেরায় না। মল্লারি মুখ নত করে। লম্পট ব্রাহ্মণরা রাতের অন্ধকারে ওর কাছে আসে, দিনের বেলায় মুখ ফিরিয়ে নেয়। পল্লীর লোকগুলো তেমন বাঁকা চোখে তাকায়। কেবল কানহুপাদ ওকে সম্মান করে, ভালোবাসে। প্রথম যেদিন কানহুপাদ ওর গান শুনে মুগ্ধ হয়েছিল, বলেছিল, সবাই তোমাকে ডম্বি ডাকে, আমার ভালো লাগে না, আমি মল্লারি ডাকব। ও খুশি হয়ে বলেছিল, সবার আড়ালে ডেকো। মল্লারির সুগঠিত বলিষ্ঠ দুবাহুর দিকে তাকিয়ে থাকে কানহুপাদ। কি অবলীলায় নৌকা বায় ও, যেন জিনিসটা ওর আজন্মের দখলে। ইচ্ছে মতো ব্যবহার করে, একটুও এদিক ওদিক হয় না। ওর ভঙ্গি মোহনীয়। স্বচ্ছন্দে পারার এই আশ্চর্য গুণ কানহুপাতকে বিহবল করে। মনে মনে ও এই শক্তির কাছে নতজানু হয়। সারাদিন নৌকা বাইতে তোমার খারাপ লাগে না মল্লারি? ও প্রবলভাবে মাথা ঝাঁকায়। মোটেই না। খেয়া পারাপার ছাড়া আর কি বা করার আছে আমার? অন্য কাজ তো জানি না। তাছাড়া সারাদিন তো বাইতে হয় না, যখন খ্যাপ জোটে তখন। বেশ কাজ, নদীর বাতাসে শরীরও ভালো থাকে। হয়েছে, কবরেজি করো না। মল্লারি মৃদু হাসে। খেয়া পারাপার না করলে তোমাকেই বা রোজ রোজ পেতাম কোথায়? নিজের গরজেই আমি তোমার কাছে আসতাম মল্লারি। ও আর এ কথার উত্তর দেয় না। ঘাটে এসে নৌকা বাঁধার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কানহুপাদ লাফ দিয়ে নেমে যায়। পায়ে কাদা লাগলে নদীর জলে ধুয়ে ফেলে। অমন তাড়াহুড়ো করে লাফ না দিলেই পারতে। তাতে কি, কাদাই তো লেগেছে, পড়ে তো যায়নি। কখন ফিরবে? সবার মুখে কেবল ফেরার কথা। যদি বলি ফিরব না, ফিরতে আমার ভালো লাগে না, ডম্বি তাকিয়ে থাকে, জবাব দেয় না। কানহুপাদ আর দাঁড়ায় না, দ্রুত পা বাড়ায়। বেলা উঠেছে, পৌঁছতে সময় লাগবে। অবশ্য রাজার বাড়ির ঘুম এখনো কারো ভাঙেনি। ডম্বি দড়ি দড়া গুছিয়ে নেয়। কাছি খোলে আবার। পারাপারের জন্য লোক এসে ঘাটে দাঁড়িয়েছে। ওদের মুখের দিকে তাকিয়ে ওর মনে হয় আজকের সকালটা প্রসন্ন। এমন ভাবার কোনো কারণ নেই, তবুও মনে হয়। একটি ছলঙ্গ সুতোয় বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে দেশাক। অরুণ ওটা বারবার দুলিয়ে দেয়। দোলানো ছলঙ্গটাকে তীরবিদ্ধ করে হাতের তাক ঠিক করে ও। একটুও এদিক ওদিক হয় না। যত জোরেই দুলুক না কেন, দেশাক ঠিক সেটাকে বিদ্ধ করে ফেলে। প্রতিদিন ও অনুশীলন করে। শরীর দিয়ে দরদরিয়ে ঘাম ঝরছে। পেশিবহুল বাহু টান টান হয়ে থাকে। অরুণ মুগ্ধ চোখে ওকে দেখে।
তোমার মতো হাতের তাক আর কারো নেই দাদা। ইস, তুমি কি সুন্দর পারো। তোকেও শেখাবো, শুধু ধৈর্য আর সাহস চাই। আমিও তোমার মতো শিকারী হব। শিকারে উত্তেজনা আছে, আমি সেটা চাই। জানো দাদা, ছুটকি না শিকার দু চোখে দেখতে পারে না। হুম। দেশাক ওর কথায় খুব মনোযোগ দেয় না। এক মনে লক্ষ্য ঠিক করে। এ সময়ে কথা বলা একদম পছন্দ করে না। অরুণ ছলঙ্গটা এবার গড়িয়ে দেয়। অরুণ ফলটা দড়ি থেকে ছিঁড়ে মাটিতে গড়িয়ে দেয়। ও জানে দেশাক গড়িয়ে দেওয়া ফলটাকে তীরে গাঁথবে। অরুণ বেশ জোরেই ফলটা গড়িয়েছে, কিন্তু দেশাক অবলীলায় সেটা তীরে গাঁথে। সাধনায় ওস্তাদ ও। প্রতিদিনের এই একাগ্রতাটুকু আছে বলেই হাত নষ্ট হয়নি। ও ফলসহ তীরটা উঠিয়ে নিতেই সুলেখার ডাক শোনে। ও দেশাক, এবার যাও ভাই, বেলা হয়ে যাচ্ছে। রোদ উঠলে আবার নিজেই বিরক্ত হবে এবং পূর্বপুরুষসহ আমাকে উদ্ধার করে ছাড়বে। আমি আর কি উদ্ধার করব? নিজেই তো উদ্ধার হয়ে আছো। সুলেখা কথা বলে না। দেশাখের স্বভাব জানে। শিকারের বাইরে কোনো কাজ খুব একটা করতে চায় না। তার উপর মনমতো না হলে সবাইকে গালাগাল করে। ওর রুক্ষ চেহারায় কোথাও কোনো মায়াদয় নেই বলেই মনে হয়। মোটা ঠোঁটের উপরে ঘন গোঁফ দেখলে ভয়ই করে। সুলেখার ডাকে আঙিনায় ফিরে বাঁশের তৈরি চাঙাড়িগুলো দড়ি দিয়ে বেঁধে ফেলে বাঁশের মাথায় দুটা অংশ ঝুলিয়ে দেয়। বাঁশটা কাঁধে ফেলে এখনই শহরের দিকে রওনা দিতে হবে। বেচে কিছু কড়ি পেলে এবং তা দিয়ে চাল কিনতে পারলে তবে খাওয়া, নইলে সবাই উপোস দেবে। গতদিন শিকারে একটা সজারু আর কয়েকটা ঘুঘু পেয়েছিল। তা বেচে মাকে আর বৌদিকে একজোড়া কাপড় এনে দিয়েছে। তাই এখন ঘরে খাবার নেই। কাগনি ধানের চাল এসেছে বাজারে, একদিনও কেনা হয়নি। বাড়িতে ৮ জন লোক, পঙ্গু বাবা, বৃদ্ধ মা, তরুণী ২ বোন, ছোট ভাই, বড় ভাইয়ের বউ সুলেখা। বড় ভাই পরের নৌকায় বাণিজ্যে গেছে, নিজের বাণিজ্য নয়, কড়ি রোজগারের জন্য অন্যের নৌকায় খাটতে যাওয়া। কবে ফিরবে কেউ জানে না, কোনো খবরও নেই। সংসারের সবাই ওর মুখের দিকে তাকিয়ে বসে আছে। কেবল সুলেখা চাঙাড়ি বনে বলে কিছুটা রক্ষা, তাছাড়া কেউ একটা কড়ি আনতে পারে না। মাঝে মাঝে বিরক্ত লাগে দেশাখের। সব ছেড়ে ছুড়ে একদিকে পালিয়ে যেতে ইচ্ছে হয়। কেবল অভাব আর অভাব। কখনো স্বপ্ন দেখে দেশাক, রাজা যদি একদিন কিছু জমি দান করে দেয়, পরক্ষণেই নিজেকে শাসন করে। ছোট লোকের আবার স্বপ্ন দেখা, মুরদ নেই এক কড়ির, লজ্জাও করে না। এজন্য সুলেখা বলে, তুমি একদম শুকনো কাঠের মতো নিরস। এত কঠিন যে কি করে থাকতে পারো? দেশাক সোজা জবাব দেয়, বেশি ছেঁদো কথা আমার ভালো লাগে না। আমি কাজের মানুষ হতে চাই। বোঝাটা যখন কাঁধের উপর উঠিয়ে নেয়, তখন কচি বাঁশের পাত দিয়ে তৈরি ঝকঝকে চাঙাড়িগুলো সূর্যের সোনালি আলোয় চিকচিক করে। তখন মনে হয় কাজ করতে খারাপ লাগে না ওর, শুধু অভাব আর দারিদ্র্য বড় বেশি যন্ত্রণাদায়ক। কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না। কখনো নিজের দশাসই শরীর নিয়ে বিব্রত বোধ করে। মনে হয় আরো অনেক কিছু পারা উচিত, কিন্তু পারছে না কেন? বাধাটা কোথায়? রওনা করার আগে সুলেখা সামনে এসে দাঁড়ায়। তোমার দাদার একটু খবর নিও। শহরে যাবার সময় হলে সুলেখা সব সময়
এই এক কথাই বলে। যাদের নৌকায় ভুসুকু বাণিজ্যে গেছে তাদের লোকজনও জানে না নৌকা কবে ফিরবে। বাণিজ্য মানেই অনির্দিষ্টকালের যাত্রা। ভাগ্য ভালো হলে নির্ঝঞ্ঝাটে ফিরে আসা যায়, নইলে একদিকে যেমন রয়েছে ঝড় বৃষ্টির ভয়, তেমনি অন্যদিকে আছে জলদস্যুদের উৎপাত। সামনে পড়লে নিঃস্ব করে, বাধা পেলে গলা কেটে নদীতে ফেলে দেয়। এসব ভাবতে ভাবতে দেশাক জামা গায়ে দেয়, হাত কাটা ফতুয়া, নীল রঙের। শহরে যাবে বলে সুলেখা হয়তো খড়িমাটি দিয়ে কেচে রেখেছে, নইলে বেশিরভাগ সময় ওর জামা নোংরাই থাকে। বিশেষ করে ঘামের গন্ধ ওকে কষ্ট দেয়। শহর থেকে ফিরে সুলেখাকে মিথ্যে কথা বলতে হবে। সুলেখাও জানে দেশাকের পক্ষে খবর আনা সম্ভব নয়, তবুও দেশাককে একই কথা বলবে ও, এবং দেশাক একই উত্তর দেবে। এই নিয়ে সুলেখার সঙ্গে ওর একটা মন গড়া সম্পর্ক দাঁড়িয়ে গেছে। চতুরালিতে দুজনেই ওস্তাদ, কেউ কারো কাছে হারতে রাজি নয়। দেশাক মনে মনে হাসে, দাদাকে ছাড়া বৌদির দিন যেন আর কাটে না। তার শারীরিক মানসিক পারিপার্শ্বিক ভুসুকুর জন্য উন্মুখ হয়ে উঠেছে। একটু পর সুলেখা এসে ওর হাতে এক টুকরো হরিণের মাংস গুঁজে দেয়। কবেকার মাংস দেশাকও জানে না। একসঙ্গে বেশি মাংস পেলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে রাখা হয়। দরকার মতো বের করে গরম পানিতে ভিজিয়ে রেখে ভুনা করে সুলেখা। এটা খেয়ে যাও ভাই, আর কিছু নেই। সুলেখার আর কিছু নেই এই কথায় দেশাখের সংকোচ হয়। পরের ঘরের এই মেয়েটি ওদের সংসারে কষ্ট করছে, বাপের বাড়ি গেলেও বেশি দিন থাকে না। ভাবছ কি? নাও না, থাক, বাবাকে দিও। না না, তুমি খাও, তুমি এত দূর হেঁটে যাবে, পথে কষ্ট হবে, বাবাকে আমি অন্য কিছু দেব। বাবার জন্য তোমার ভাবতে হবে না, কি দিতে পারবে তা তো জানি। দেশাক হাত বাড়িয়ে মাংসের টুকরো নেয়, মুখে পড়ার সঙ্গে সঙ্গে ভেসে আসে বাপের কাশির শব্দ। ওর মা বুকে তেল মালিশ করে আর গালি দেয়। দেশাক নির্বিকার মাংস চিবয়। এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে, এ নিত্যদিনের ঘটনা। শুনতে পায় মার ক্ষণক্ষণে কণ্ঠ, মরেও না বুড়ো, মরলে তবু হাড় জুড়োয়, এ জ্বালা আর সইতে পারি না। বাবার উত্তর ওরা কেউ শুনতে পায় না। প্রবল কাশির তোড়ে ভেসে যায় তার সুখ দুঃখ। যৌবনে বাবা ভীষণ রাগী ছিল, মাকে মারত, পান থেকে চুন খসলে সইতে পারত না। একদিন রাগ করে ১.৫ বছরের ভুসুকুকে ছুঁড়ে মেরেছিল উঠোনের ডাঁটা খেতে। সে শোক ওর মা আজও ভোলেনি। আজ মা সুযোগ পেয়েছে, কথার শানিত চাবুকে প্রতিশোধের মাসুল ওঠাচ্ছে। ওকে না নিলে আমাকে উঠিয়ে নাও ভগবান। দেশাক ও সুলেখা মুখ চাওয়াচাওয়ি করে। আসলে দুজনের প্রয়োজন দুজনের কাছে ফুরিয়েছে। বাবা অথর্ব বলে মুখ খোলে না, মার শরীরে কিছু শক্তি আছে বলেই গালাগাল করে, বাবাকে সহ্য করতে পারে না। ভাবনার মাঝে দেশাখের চকিতে মনে হয়, অথচ সুলেখা ভুসুকুর বাড়ি ফেরার আশায় উদ্গ্রীব হয়ে আছে। কেন? ভুসুকু জোয়ান, উপার্জন করতে পারে, সুলেখার সব রকম প্রয়োজনে লাগে, এজন্য কি? দেশাক উত্তর খুঁজে পায় না। হঠাৎ করে সুলেখাকে প্রশ্ন করে,
দাদাকে তুমি খুব ভালোবাসো, না বৌদি? দেশাখের প্রশ্নে সুলেখার মুখ লাল হয়ে ওঠে। উত্তর দেয় না। যাবার জন্য ওকে তাড়া দেয়। তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। রোদ চড়চড়িয়ে উঠছে। যাচ্ছি, কিন্তু জানি প্রয়োজন ফুরিয়ে গেলে তুমি মার মতো দাদাকে গালাগাল করবে। জোর করেও ভালোবাসতে পারবে না। আমার বউও আমার সঙ্গে এমন করবে। সুলেখা হেসে বলে, বাবা, অত ভবিষ্যৎবাণী করতে হবে না। দেশাখ মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যায়। দ্রুত চলতে থাকে। সুলেখা আনমনে সেদিকে তাকিয়ে থাকে, মন খারাপ হয়ে যায়। দেশাখ কেমন অনায়াসে কথাগুলো বলে গেল। সবার জীবনেই কি এমন ঘটে? হয়তো সত্যি, হয়তো নয়, কে জানে। বছর দেড়েক ধরে ভুসুকু ওর কাছে নেই। কিছুই ভালো লাগে না। দেশাখ রোজগার করেই দায় সারে। তা দিয়ে সংসার চলুক আর না চলুক সে নিয়ে ও ভাবে না। অথচ অভাবের সংসারে দুহাতে বেড় দিয়ে রাখতে হচ্ছে ওকে। সকলের দাবি ওর কাছে। অরুণ এসে আঁচল ধরে টানাটানি করে। খিদে পেয়েছে বৌদি। সুলেখা অরুণের 10 বছরের শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে। ওর চেহারায় ভুসুকুর আদল আছে। খিদে পেয়েছে বৌদি। খিদে পেয়েছে তো আমি কি করব? বারে, তুমি না করলে কে করবে? সুলেখা হেসে ফেলে। আয়। ওর হাত ধরে টেনে নিয়ে ঘরে ঢোকে। তুমি না থাকলে আমাকে কেউ খেতে দিত না বৌদি। অরুণের চোখ ছলছল করে ওঠে। সুলেখা ওর কপালে চুমু দেয়। পাগল, একজনের জন্য কি সবকিছু আটকে থাকে রে? ঠিকই দিন চলে যায়। মিছে কথা। তুমি না থাকলে আমার দিন যেত না। আমি পালিয়ে যেতাম। জলদস্যুর নৌকায় উঠে দস্যু হয়ে যেতাম। বড় হলে আমি দাদাকে খুঁজতে যাব বৌদি। ও কি আসবে না? কবে আসবে? সুলেখার বুক গুমড়ে ওঠে। অরুণকে সে কথা বলা হয় না। বোঝে এইসব দায়িত্বের জন্য ও এই সংসার থেকে নড়তে পারে না। ভুসুকু যাবার পর বাবা তো ওকে কতবার নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ও একবারে যেতে পারে না। কদিন বেরিয়ে আবার চলে আসে। যাবার কথা উঠলে দেশাকসহ আর সবাই অমন অসহায়ভাবে ওর মুখের দিকে তাকায় যে তখন আর কিছুই করার থাকে না ওর। কেউ ওকে জোর করে না, যেতে দেবে না বলে শাসায় না। তবুও কোথায় যেন কি একটা বন্ধন আছে, অদৃশ্য সুতোয় বাঁধা সেটা। গতরাতের হাড়িয়ার তলানিটুকু শ্বশুরকে দেয় সুলেখা। বৃদ্ধ বড় আগ্রহে টেনে নিয়ে কয়েক চুমুকে শেষ করে ফেলে। সুলেখা আবার সবার মুখে কি দেবে সে চিন্তা করতে থাকে। অরুণ এক মুঠি পান্তা এক সানকি পানির মধ্য থেকে সপ সপ করে খাচ্ছে, আর সবাই উপোস। লকি আর গনি বারান্দার কোণে চুপচাপ বসে আছে। ওরা বড় লক্ষ্মী, কখনো কিছু চায় না, বরং এদিক সেদিক ঘুরে এটা ওটা জোগাড় করার চেষ্টা করে। কোঁচর ভর্তি শাক আনে, ফুল পাকুড় খোঁজে। কখনো অন্যের গাছ থেকে কিছু চুরি করতে গিয়ে ধরা পড়ে, বকা খায়। এখন সবই ওদের গা সওয়া। সুলেখা ওদের ডেকে বলে, তোরা নদীর ধার থেকে একবার ঘুরে আয়। এর অর্থ দুজনেই বুঝে। জেলেরা যেখানে বড় জাল ফেলে মাছ ধরে সেখানে ওরা প্রায়ই ঘোরাফেরা করে। কখনো টেঁকে গুঁজে মাছ নিয়ে আসে। কাঁকড়া পেলে তো কথাই নেই। জাল থেকে ছাড়া পেলে কাঁকড়াগুলো ছুটতে থাকে। দু বোনে সেগুলো ধরার চেষ্টা করে। পেলে শাড়ির আঁচলে বেঁধে ফেলে। তারপর
ছুটতে ছুটতে ঘরে ফেরে। অনেক সময় অন্যেরা কেড়ে নেয়। যদি আনতে পারে সেদিন ওদের আনন্দ আর ধরে না। সুলেখা যত্ন করে রাঁধে, আর দু বোন কুয়োতলায় ঠান্ডা ছায়ায় বসে গায়ে পানি ঢালে, কাদা ধুয়ে ফেলে। ওদের উত্তেজনা ফুরায় না। সম্ভব অসম্ভব হাজার কথায় ভরিয়ে রাখে সবসময়। আজও সুলেখার ইশারা পেয়ে দুজনে ছুটে বেরিয়ে যায়। সুলেখা সংসারের নিত্য কাজে মন দেয়। এই এক অবস্থা ধনশ্রীর চাঁচর বেড়ার ঘরেও। ভৈরবী গালে হাত দিয়ে বসে আছে। ৩ বছর আর ২ বছরের ছেলে দুটো একটানা কাঁদছে। ওদেরকে কোলে নিতেও ইচ্ছে হয় না ওর। ভাবে কাঁদুক, কেঁদে কেঁদে শক্ত করুক নিজেদের। মায়েদের আদর দিয়ে ও কি আর ওদের ধরে রাখতে পারবে? নগরের বাইরের এই কাদা গড়াগড়ির জীবনে শক্ত না হলে ওদের সামনে সবটাই অন্ধকার। যে অন্ধকারে তলিয়ে গেছে ভৈরবী নিজেই। ভোরে গরু দুয়ে ৩ সের দুধ পেয়েছে ধনশ্রী। বিক্রি করে চাল আনবে। কখন ফিরবে কে জানে, খেয়ালি মানুষ। দাবার আড্ডার মধ্যে গেলে সারাদিনে হয়তো আর ফিরবে না। একদিকে অভাব আর অন্যদিকে স্বামীর খামখেয়ালি। দুইয়ের মধ্যে অনবরত যুদ্ধ করতে হয় ওকে। ও একেই ভাগ্য বলে মেনে নিয়েছে। আক্ষেপ নেই, প্রতিবাদ নেই। ভীষণ মন খারাপ হলে নিজের মধ্যে গুমরে মরে। নিজেকে পীড়ন করেই ও আনন্দ নিংড়ায়। শান্ত স্বভাব ভৈরবী কথা বলে কম। যখন বলে তখন সুন্দর করে বলে, সেজন্য সবাই পছন্দ করে। ছেলে দুটো একটানা কাঁদছে। ভৈরবী আনমনে তাকিয়ে থাকে। অতিথি এসেছে দুজন, শ্বশুরবাড়ির আত্মীয়। ধনশ্রীর দূর সম্পর্কের ভাই। এক মুঠো চাল নেই ঘরে যে সেদ্ধ করে দেবে। ভয় হয় ওর, অতিথিদের অভুক্ত রাখলে পাপ হবে। ধনশ্রী কখন ফিরবে? কত বেলা পর্যন্ত ও অপেক্ষা করবে? ও মনে মনে প্রার্থনা করে, বিধাতার কাছে ক্ষমা চায়। হঠাৎ করে নিজের নিরুপায় অক্ষমতার জন্য রাগও হয়। একমাত্র কামদের কাছে যেতে পারে। চাইলে সের খানেক চাল বাকিতে দেবে। কেন দেয় কামদ? পুরনো ভালো লাগার জন্যই দেয়। সে অধিকার কি ভৈরবী এখন খাটাবে? পরক্ষণে ঝেড়ে ফেলে সব নীতিবোধ। ছোট ছেলেটাকে কাঁধে নিয়ে বড়টার হাত ধরে বেরিয়ে যায়। অতিথিরা ঘরে নেই। এক্ষুনি হয়তো আবার ফিরে আসবে। বেশ ভিড় কামদের দোকানে। ভৈরবী এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এসেছে বাকি নিতে, সুতরাং খদ্দের সব বিদায় না হলে কোনো কথা বলাই সম্ভব নয়। কামদের সঙ্গে দুবার চোখাচোখি হয়েছে। ওর চোখে ভৈরবীর জন্য ভাষা থাকে। ভৈরবী তা বুঝতে পারে, কিন্তু উত্তর দিতে জানে না। আবেগের প্রকাশ ও আবেগ দিয়ে ফিরিয়ে দেয় না। ও বোঝে না কেন এমন হয়। ছোটবেলা থেকে কামদের সঙ্গে বড় হয়েছে ও। কামদ ওকে ভালোবাসত, চেয়েছিল বিয়ে করতে, কিন্তু ভৈরবীর বাবা পাত্র হিসাবে কামদকে পছন্দ করেনি। বরং গালাগাল করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভৈরবীর নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে ছিল না। বাবা যা করেছে সেটাকেও ভালো বলে মেনে নিয়েছে। এই মুহূর্তে সে কথা মনে পড়লে ও ক্রমাগত সংকুচিত হতে থাকে। কামদের অবস্থা এখন ভালো। ও নিজের সঙ্গে জেদ করে অনেক কিছু করেছে। অন্তত ঘরে চাল বাড়তি থাকে। ভৈরবী চাইলে
কমোদ কখনো ফিরিয়ে দেয় না, তাই দোকানে অনেক বাকি। ধনশ্রীর সাধ্য হয় না শোধ করার। ওই দাবার আড্ডায় মন না থাকলে হয়তো অনেক কিছু করতে পারত। বেশি কিছু না পারুক, নিজের সংসার ঠেকাতে পারত। ভৈরবীর যন্ত্রণা কমত, কিন্তু ও জানে ওই নেশা ছাড়া ধনশ্রী অচল। খেলা ছাড়তে বললে ও সংসার থেকে পালিয়ে যাবে। সুতরাং মান সম্মানের তোয়াক্কা না করে সব সামলাতে হয় ভৈরবীকে। ঘরে অতিথি বলেই লজ্জা শরমের মাথা খেয়ে আসতে হয়েছে ওকে। ও জানে অতিথিকে উপোস রাখলে সবচেয়ে বড় পাপ হবে। ও চোখ বুজে মনে প্রাণে ভগবানকে ডাকে। হরিপালকে বেশ কড়া ভাষাতেই ফিরিয়ে দিল কামোদ। কিছুতেই বাকি দেবে না, বড্ড লোকসান হচ্ছে। ভৈরবীর মনে হয় ও দাঁড়িয়ে থাকতে পারছে না, পা ক্রমশ ভারী হয়ে আসছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। বড়টি বাড়ি ফেরার জন্য টানাটানি করছে। ও একবার ভাবে ফিরে যাবে, পরক্ষণে অতিথির চেহারা ভেসে ওঠে। যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয় তাঁর আর শরম কি? বিদেয় হয়ে যাবার পরও অনেকক্ষণ কথা বলতে পারে না ভৈরবী। কামোদ এক সের চাল মাপতে মাপতে বলে, জানি কি বলবে, কিন্তু খদ্দের বিদায় না করে তো কথা বলতে পারি না। জানি কামোদ দাদা, কি করব বলো? ঘরে অতিথি, হাঁড়িতে ভাত নেই, নিত্য অতিথি, এ জ্বালা তোমার জুড়াবে কবে বলো তো? ছি ছি কামোদ দাদা, ও কথা বলতে নেই। ভৈরবী মনে মনে শিউরে ওঠে। ওর মনে কি পাপপুণ্য বোধ নেই? এমন কথা বলে কি করে? ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কামোদ আর কথা বলে না। এই অবুঝ নিষ্পাপ মহিলাকে দুঃখ দিয়ে লাভ কি? ও ওর মতো পাপপুণ্য নিয়েই চলুক। চালটা পোঁটলা বেঁধে ভৈরবীর দিকে এগিয়ে দেয়। ভৈরবী ভাবে, কমোদ কি এখনো ওর উপর রাগ করে আছে? কে জানে, কোনোদিন তো কিছু বলে না। বলে না কেন? কেন মুখ ফিরিয়ে রাখে না? চালের পোঁটলা ভৈরবীর দিকে এগিয়ে দিতে দিতে হেসে বলে, অনেক বাকি তোমাদের। ভৈরবী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ও এলেই তোমার কাছে পাঠিয়ে দেব। না, ধনাদাকে আর পাঠাতে হবে না, তোমার কাছে আমার বাকিই থাক। ভৈরবীর হাত কাঁপে। কামোদের চোখের ভাষা তীব্র হয়ে উঠেছে। ওর পালানোর দরকার। পোঁটলাটা আঁচলের নিচে নিয়ে দ্রুত হাঁটে। কামোদ অন্যমনস্ক হয়ে ভাবে, নিত্যদিন অভাব, তবু মুখের হাসি কখনো মিলিয়ে যায় না ভৈরবীর। কামোদের বুক হু হু করে ওঠে। এমন একটা মেয়েকে বউ করার স্বাদ ছিল ওর। স্বপ্ন দেখেছে কত। এক কড়ির তেল দাও কমোদ্দা। তেল? হ্যাঁ, কি ভাবছ? এমন ভ্যাবলাকান্ত হয়ে থাকলে কি দোকান চলবে? তেল দিয়ে কি রাঁধবে? সে কি আর আমি জানি? জানে বউ। তাই তো। কামোদ হেসে ফেলে। খদ্দের চলে যায়। কামোদ কিছুতেই নিজের স্বস্তি ফিরে পায় না। ভৈরবী দোকানে এলেই সেদিন ওর পুরো দিন নষ্ট। ঘরে ফিরে ভৈরবী চাল সেদ্ধ বসায়। এতক্ষণ কেমন একটা দুঃখ ভাব ছিল মনের মধ্যে। সারাটা পথ গলার কাছে কি যেন আটকে ছিল। কেবলই মনে হয়েছে, কোনোদিন যদি বড় সরপুটির দো পেঁয়াজা করে সামনে বসিয়ে কামোদকে খাওয়াতে পারত। শুধু একদিন যদি এমন ঘটনা ঘটত ওর জীবনে। কেন এমন আকাঙ্ক্ষা এত বড় হয়ে ওকে আচ্ছন্ন করে? ওর স্বামী আছে, সন্তান আছে। না, এত বড় পাপের কথা ও কিছুতেই ভাবতে পারে না। টগবগে ভাতের দিকে তাকিয়ে
এসব কথা ভুলে যাবার চেষ্টা করে। উঠোন থেকে লাউ আর বেগুন তুলে এনে কাটতে বসে। মন খুশিতে ভরে ওঠে। অতিথিকে গরম ভাত আর গরম তরকারি দিতে পারবে। এই মুহূর্তে ভৈরবী এর বেশি কিছু আর ভাবতে পারে না। ওর চাওয়া খুব কম, বড় অল্পে তৃপ্ত হয়ে যায়। ছেলে দুটোকে গরম ভাত দিয়ে বসিয়ে দেবার সঙ্গে সঙ্গে আনন্দে চোখে জল আসে ওর। মনে হয় জীবনে আর কোনো কিছু চাইবার নেই। বড় কিছু চাইতে ভয় করে ওর, ভয় হারাবার। পেয়ে ধরে রাখতে না পারার ভয়ও আছে ওর মনে। কেন যে এমন হয় ও বোঝে না। আর অনেক কিছু বোঝে না বলেই ওর জীবনের জটিলতা কম, দুঃখবোধও কম, এবং অনায়াসে বেদনা কাটিয়ে উঠতে পারে। হরিণ শিকারের আয়োজনে মেতে উঠেছে সবাই। আজ ওরা ৩ মাইল দূরের বনে হরিণ শিকারে যাবে। দেশাখের উৎসাহ সবচেয়ে বেশি। ও দলের নেতৃত্ব দিচ্ছে। কানহুপাদ, ধনশ্রী, কামোদ, রামক্রি, দেবেন, সাধন সবাই আছে। দল বেঁধে হরিণ মারতে যাওয়া এক বিশেষ উৎসবের মতো। এতে আনন্দ যেমন আছে, রোজগারও তেমন। বেশ লাগে। ৩টে শিকার হলে তো সারা পাড়া উৎসবে মেতে উঠবে। বেলা ওঠার আগেই দলে বলে রওনা করে ওরা। আপনারা শুনছিলেন নীল ময়ূরের যৌবন উপন্যাসের ২য় পর্ব। খুব শীঘ্রই ৩য় পর্ব নিয়ে আসব বলে আশা ব্যক্ত করছি। ততদিন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।